নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। 25শে জানুয়ারি তথা শনিবার 15তম জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ভোটার দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এবারে ভোটার দিবসের থিম হল ভোটের মতো কিছু নয়, ভোট দেব আমি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য নির্বাচন কমিশনার শরবিন্দ চৌধুরী, ইলেকট্রাল অফিসার ব্রিজ পান্ডে, এডিশনাল চিফ ইলেকট্রাল অফিসে উষা জৈন মগ, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 2025 সালের জাতীয় ভোটার দিবসের ক্যালেন্ডার উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা। অনুষ্ঠানের শেষে নতুন ভোটারদের উৎসাহিত করতে তাদের হাতে ভোটার আইডি কার্ড তুলে দেওয়া হয় এবং তাদের নতুন ভোটার হিসেবে শুভেচ্ছা জানান প্রশাসনিক আধিকারিকরা। बधाई देता हूं आप लोगों को। यह जो मेरा व्यक्तिगत विश्वास था उस पर आप लोग खरे उतरे और कहीं से किसी भी अप्रिय घटना की सूचना नहीं आई। और यह बताने की जरूरत नहीं है कि जब हम वोट का मतलब होता है मत, ओपिनियन, तो हम लोग के बीच आपस में मतभेद हो सकता है, डिफरेंस ऑफ ओपिनियन हो सकता है, लेकिन मन भेद नहीं होना चाहिए। दिल में किसी तरह का कोई मतभेद नहीं हो, किसी तरह की कोई बात न रह जाए। हम अपने घर में जब अपने भाई बहनों के साथ रहते हैं, माता पिता के साथ रहते हैं, पति पत्नी के साथ रहते हैं, अपने दोस्तों के बीच रहते हैं, मतभेद होते रहते हैं। किसी भी विषय में मेरा ओपिनियन अपने दोस्त के ओपिनियन से डिफरेंट हो सकता है, लेकिन इसका मतलब यह नहीं है कि मेरा दोस्त नहीं रहा, आज दुश्मन बदल गया। आज वोटर आईडी कार्ड मिलने वाला है। मैं अब से वोट कर सकती हूँ और देश के डेवलपमेंट के लिए मैं योगदान कर सकती हूँ और जनप्रतिनिधि के लिए मैं सुन सकते हो ना, मैं चुन सकती हूँ। मैं एज अ सिटीजन ऑफ दिस कंट्री आई कैन vote and I can choose my leader and I can রাত পোহালে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এর মধ্যে চাঞ্চল্যকর বিষয় সামনে উঠে এসেছে। ধর্মনগর থানা পুলিশের হাতে আটক পিস্তল সহ বিহারের দুই যুবক। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে তুলছে শনিবার। এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাত 1:30 নাগাদ ধর্মনগর স্টেশনে একটি ট্রেন দিয়ে দুজন বিহারের যুবক এসেছে। তাদের সাথে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। তারপর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর ধর্মনগর শহরের নর্থ কন্টিনেন্টাল হোটেলে 27 নং কক্ষ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ও ম্যাগাজিন। এটির সাথে যুক্ত বহিরাজ্যের দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতরা নীরাজ কুমার বয়স 20 এবং ইন্দাল মুখিয়া বয়স 35 বছর। তাদের বাড়ি বিহারে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কারণ পুলিশের কাছে এখনও ধোঁয়াশা তারা কি উদ্দেশ্যে পিস্তল ও ম্যাগাজিন নিয়ে রাজ্যে এসেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই আগ্নেয়াস্ত্র হয়তো কারোর কাছে বিক্রি করার জন্য বিহার থেকে দুই যুবক নিয়ে এসেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার পর বিষয়টি সামনে উঠে আসবে। এই ঘটনায় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে শহর জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ কোনোভাবে কুমতলব ছাড়া এইভাবে রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল। सुबह हमारी टीम, जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे ये लोग आए थे और ये एक होटल में रुके हुए थे। तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कॉर्डन किया और जब उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है। और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन केस दायर कर रहे हैं।
শুক্রবার রাতে উদয়পুর রেল স্টেশনে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে এক নাইজেরিয়ান আটক করেছে জিআরপি থানার পুলিশ। নাইজেরিয়ান ব্যক্তির নাম অনিবুজ স্ক্যানিথ, বয়স ৩৫। অভিযুক্ত নাইজেরিয়ান ব্যক্তি দিল্লি থেকে আগরতলা হয়ে সাবরুম যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দিয়ে রওনা দিয়েছিল। সে সময় উদয়পুর রেল স্টেশনে নামে সে। তখন জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে নাইজেরিয়ান ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনকভাবে আটক করে তাঁকে। পরবর্তী সময় খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানার পুলিশকে। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মল দাস বলেন, নাইজেরিয়ান ব্যক্তিকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তার কাছে ভারতীয় মুদ্রা 12,675 টাকা ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, কিন্তু তার কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তাই পুলিশ পাসপোর্ট আইনে মামলা নিয়ে শনিবার জেলা দায়রা ও জজ আদালতে তাঁকে প্রেরণ করবে। উদয়পুর রেলওয়ে স্টেশনে একজন নাইজেরিয়ান যার নাম অনিবুজ স্ক্যানিথ ফ্রম লাগোস নাইজেরিয়া ট্রাভেল করছিল সাবরুমের দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে। তো ট্রেন থেকে নামে, তারপর আমাদের রেলওয়ে স্টেশনে যে জিআরপি কনস্টেবলরা আছেন ওরা ওকে ডিটেন করে এবং আরপিপুর ওসিকে খবর দেয়, তারপর আমাকেও খবর দেয়। তা আমি এবং ওসি আরপিপুর দুজনে স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই। তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই। ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে, যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট। তারপর আমরা ওকে ডিটেন করি। এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে তারপর পজিশন থেকে কোন নাইজেরিয়ান কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি 12,675 টাকা এবং তার পাশাপাশি 3টি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি। কমিউনিকেশনে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিশ মানে শুটকি যেটাকে আমরা বলি, সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওইসব পাওয়া গেছে। ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে, তো সেই আনরেস্টের কারণে উনি দিল্লিতে গত 2024-এ এসেছেন এপ্রিল মাসে। তারপর উনি সাবরুমে যাচ্ছেন, সাবরুমের উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। ওনার নাকি একজন বোন আছে। এখন এগুলো মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য। এখন কেস রেজিস্ট্রেশনের পর ওকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে থ্রু জিজ্ঞাসাবাদ চালানোর পর আমরা আসল সত্য জানতে পারি। ওর নাম হচ্ছে অনিবুজ স্ক্যানিথ, নাইজেরিয়ান টাউন। এখন কি আটক করেছেন নাকি স্পেসিফিকভাবে গ্রেপ্তার করেছেন? না, গ্রেফতার করেছে। অগ্নিকাণ্ডে পড়ল 12টি দোকান সহ শিব মন্দির। ঘটনা রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজার সংলগ্ন এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল 12টি দোকান সহ শিব মন্দির। ঘটনা রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজার সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ড নজরে আসে রাত 1:45 নাগাদ। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও 12টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এদিন রাতের বেলা 1:45 নাগাদ আগুন নজরে আসে। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন তাৎক্ষণিক পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর মধ্যে দোকানের ভেতর থাকা 4টি রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, কিন্তু আগুনের লেলিহান এতটাই ভয়াবহ ছিল যে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তারপর অন্যান্য ফায়ার স্টেশনে খবর দেওয়ার পর আরো 2টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। অথচ 2টি ফায়ার ইঞ্জিন সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন গ্রাস করে নেয় 12টি দোকানে। তারপর রাত 3:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, এমনটাই জানা যায় এলাকাবাসীর কাছ থেকে। আরো জানা যায়, শুধু 12টি দোকানে নয়, আগুনের হাত থেকে রক্ষা পায়নি রাখার শিব মন্দির। শনিবার সকালে প্রতাপগড় বিধানসভার কেন্দ্রের মণ্ডল সভানেত্রী সহ অন্যান্যরা ঘটনাস্থলে যায়। তাদের ধারণা প্রায় 40 থেকে 50 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মণ্ডল নেত্রী আশ্বস্ত করেছেন, সর্বোচ্চ সরকারি সহযোগিতা তাদের করা হবে। তবে আগামী দিন কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে সেটা এখন দেখার বিষয়। ওদের সরকারিভাবে যা যা পাওয়ার ওদেরকে সর্বোচ্চভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে সরকার ওদের পাশে আছে। ওদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারিভাবে যেটা ওদের পাওয়ার অতি সত্বর যাতে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয়। আমাদের এসডিএম, ডিসিএম এবং তহসিলদারের সঙ্গে কথা হয়েছে, ওনারা কিছুক্ষণের মধ্যে আসছে। কয়টা দোকান পড়ছে? 12টা দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ দ্বিতীয়বার খবর পেয়ে দমকল কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছায়নি। সঠিক সময় দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে 12টি দোকান আগুনে ছাই হতো না, আরো আগে আগুন নিয়ন্ত্রণে আসতো। তারা আরো জানান, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর পুনরায় শনিবার ভোরে আরো একটি দোকানে আগুন জ্বলে ওঠে। দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা স্পষ্ট জানিয়ে দেয় তাদের কাছে পর্যাপ্ত কর্মীর অভাব, তারা কিছু করতে পারবে না। তখন এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শনিবার দুপুরে নাগাদ ঘটনাস্থলে ছুটে যায় তহসিলদার সহ অন্যান্য প্রশাসনিক কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের পর্যাপ্ত সহযোগিতা করতে হবে, কারণ তারা সর্বশান্ত হয়ে গেছে। আগুনটা লাগছে আপনার 2টার সময় কিয়েতে লাগছে কইতাম পারতাছি না। দোকান আমরা ওই দিকে একটা মন্দির আছে, সেই মন্দিরের দিকে থেকে আগুনটা আইছে। আর কয়টা দোকান করছে? 12-13টা দোকান হবে, 40 থেকে 45 লক্ষ টাকা হইব। ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস একটা ইঞ্জিন আছে ঠিক টাইমে, কিন্তু আর বাকি যদি আরো 2টা আইসে পরে, কিন্তু একটা দিয়ে কাজ করছে আর একটা যদি লগে আইতো তাহলে আমরা দোকানটি বাঁচাতে পারতাম। আমরা দোকানটি বাঁচাতে পারছি না। লাগছে আমি খবর পাইছি 2:10 এখানে শুনতেছি পুনে 2টার সময় লাগবে। তখন আমি তাড়াতাড়ি আইছি, আয়ার পাইছি কিটা একটা প্রিয় আর 5 একটা। তখন আমার আগুন লাগতেছে না। হ্যাঁ, তখন আমার বাড়ির থেকে ফোন করে কইতেছে তখন তো তোমার দোকানে আগুন লাগতেছে না, তুমি তাড়াতাড়ি আয়ো। আইতে বাস তখন দিকে বাস হয়ে গেছে একজন। এরপর আয়া শুনলাম ফায়ার সার্ভিস আইতে দেরি হচ্ছে। একটা ফায়ার সার্ভিস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে অনেকের অভিমত, শুক্রবার ছিল বিয়ের দিনক্ষণ, হয়তো বাজি আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। যাই হোক, এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। শান্তন টিভি। রাষ্ট্রস্বার্থে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে আরএসএস ছাড়া আর কেউ লড়াই করেনি। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। দেশ সংকটের সময় আরএসএস রাষ্ট্র স্বার্থে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। কংগ্রেস এবং সিপিআইএম এর সমালোচনা করে এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গত কয়েকদিন ধরে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম মন করা কিছু অভিযোগ চলছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী দল সিপিআইএম এর সহযোগী কংগ্রেস সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে দলীয় স্বার্থে ও পরিবারের স্বার্থে দেশের মানুষকে বিভ্রান্ত করছিল এবং তারা শুধু বিভ্রান্তই করেনি, ক্ষমতার অপপ্রয়োগ করেছে। পাশাপাশি শাসক দলের সংবিধানের প্রতি যে গর্ববোধ ও আস্থা রয়েছে তা বিকৃত করছে কংগ্রেস। তিনি আরো বলেন, দেশে যখন বিভিন্ন সংকট এসেছে তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এমনকি চীনের যুদ্ধের সময় এবং বিদেশি শক্তির বিরুদ্ধে নিয়ম নীতি মেনে আরএসএস রাষ্ট্র স্বার্থে লড়াই করেছে, যার কারণে চীনের যুদ্ধের পর আরএসএসকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড ডাকা হয়েছিল। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহযোগিতা করতে দ্রুত বিমানবন্দরও তৈরি করার জন্য এগিয়ে এসেছিল আরএসএস। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে আরএসএস এগিয়ে গেছে তা বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে। এগুলো নতুন করে বলার কোনো বিষয় নয়, অথচ ব্রিটিশদের কারা সহযোগী ছিল এবং দেশ ভাগ করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে তা প্রকাশ্যে এসেছে। সুতরাং বিকৃত ইতিহাস উপস্থাপন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্রের সাথে প্রত্যেকটা দিন চিন্তা করছে আরএসএস, তাই তারা নিবেদিত প্রাণ, রাষ্ট্রের স্বার্থে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আরো দাবি করেন, ভারতের কৃষ্টি সংস্কৃতির উপর তাদের আস্থা ছিল বলে আরএসএস এই সংবিধান রূপায়ণের কথা চিন্তা করেছেন। গত কয়েকদিনে আপনারা দেখেছেন, প্রচার করেছেন, আর আপনাদের মাধ্যমে আমরাও জানতে পেরেছি সিপিআইএম রাজ্যের প্রধান বিরোধী দল তারা বিভিন্ন বিষয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছে। মন করা কিছু অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে আনছে, আর তাদেরকে সহযোগী শক্তি কংগ্রেস তারা সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে এতদিন ধরে তারা যেভাবে
দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তাদের দলীয় স্বার্থে এবং পরিবারের স্বার্থে যেভাবে সংবিধানকে ব্যবহার করেছে, ক্ষমতার অপপ্রয়োগ তারা করেছে, তা নিয়ে সাফাই দিচ্ছে এবং সংবিধানের মান রক্ষার জন্য আমাদের যে কর্মসূচি, সংবিধানকে নিয়ে আমরা যেভাবে গৌরব অনুভব করি এবং তার প্রচার আমরা যেভাবে করি, তা নিয়ে তারা বিকৃত কিছু মন্তব্য রাখছে বিভিন্ন জায়গায়। এই বিষয়গুলি নতুন কিছু নয়। প্রদেশ কংগ্রেসের তরফে সংবিধান সম্পর্কে এখানে যে কথাগুলি বলা হয়েছে সেগুলো কংগ্রেসের জাতীয় স্তর থেকেও বলা হয়েছে এবং যিনি এই সাংবাদিক সম্মেলন করেছেন, এই বিষয়গুলির উপর আস্থা থাকুক আর না থাকুক, দায়বদ্ধতা আছে, কারণ তো সেই দায় এড়াতে পারবেন না। সেই জন্য এই কথাগুলির পুনরাবৃত্তি করেছেন। দিল্লি থেকে যে সমস্ত বিষয়গুলি পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলি তিনি ব্যাখ্যা করে বলেছেন। দেশের বিভিন্ন সময় যখন বিপর্যয় কাল এসছে দেশের জন্য, বিভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে আমাদের দেশের জন্য, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এমনকি চীনের যুদ্ধের সময়, চীনের সঙ্গে যখন যুদ্ধ, চীন যখন ভারত আক্রমণ করেছে, সে সময় বা বিদেশি শক্তি যখন এদেশে নানাভাবে তাদের দুরভিসন্ধি প্রয়োগ করার চেষ্টা করেছে, রাষ্ট্র স্বার্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ম নীতি মেনে তার কাজ করে গেছে। আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য বলছি, এই চীনের যুদ্ধের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও ডাকা হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের বিমান বাহিনীর জন্য বিমানবন্দর তৈরি করতে হবে, এই কাজের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে গেছে। সেনাবাহিনীকে সাহায্য করার বিষয়ে এগিয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয়, এগুলি তো ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা যেভাবে এগিয়ে যায়, এগুলি ঘটনা, বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে। এগুলি নতুন করে বলার আর কি বিষয় না। ব্রিটিশদের কারা সহযোগী ছিল, কারা দেশ ভাগ করে দ্রুত ক্ষমতাটা দখল করার চেষ্টা করেছে, সেগুলি তো প্রকাশ্যে আসছে। বিকৃত যে ইতিহাস, সেগুলি উপস্থাপন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। প্রকৃত ইতিহাস বেরিয়ে আসছে, তথ্য প্রমাণ সহ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেকটা স্বয়ংসেবক তাদের প্রত্যেকটা দিন চিন্তা করেছে তারা রাষ্ট্রের স্বার্থে বেঁচে আছে,
নিবেদিত প্রাণ তারা, এবং এই জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সংবিধান প্রণেতা তারা অবশ্যই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী ছিলেন, আর বিশ্বাসী ছিলেন বলেই মূল সংবিধানের বিভিন্ন অধ্যায়, রামায়ণের বিভিন্ন কালখণ্ডের ছবি ছিল। ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় সংস্কৃতির প্রতি তাদের আস্থা ছিল বলেই তারা দেশীয় সংস্কৃতির উপর ভিত্তি করে এই সংবিধান রূপায়ণের কথা চিন্তা করেছিলেন। কিন্তু যারা বিদেশি আদর্শে পুষ্ট, যারা মনে করতেন বিদেশের অনুকরণে তারা চলবেন, তারা নানাভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছেন যে দেশকে সেই পথে নিয়ে যাওয়া, এবং সেই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সংবিধানের মধ্যে সংশোধন এনেছেন। সংবিধানের মধ্যে যে অধিকারগুলি ছিল, এই দেশের মানুষের যে অধিকারগুলি সুরক্ষিত ছিল, রাজনৈতিক অধিকারগুলি ছিল, তা বারবার এই কংগ্রেসের জামানায় খর্ব করার চেষ্টা হয়েছে। গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার চেষ্টা হয়েছে। তিনি কংগ্রেসের উদ্দেশ্যে করে বলেন, যারা বিদেশি আদর্শে পুষ্ট বলে মনে করতেন এবং বিদেশি অনুকরণে চলবে, তারা নানাভাবে চেষ্টা করেছে দেশকে সে পথে নিয়ে যাওয়ার। এই সমস্ত শক্তির স্বার্থে নিজেদের ব্যক্তি স্বার্থ এবং পরিবারের স্বার্থ চরিতার্থ করে সংবিধানের মধ্যে সংশোধন এনেছে। শুধু তাই নয়, এই সংবিধানের মধ্যে দেশের মানুষের সুরক্ষার জন্য যে অধিকার ও রাজনৈতিক অধিকারগুলো ছিল, সেগুলো কংগ্রেস জমানায় বারবার খর্ব করার চেষ্টা হয়েছে। এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার চেষ্টা হয়েছে। তাই এ ধরনের শক্তি দেশে যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সাধারণ মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানান তিনি। সিপিআইএম এর বিরুদ্ধে এদিন কামান থেকে বলেন, রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছিল সিপিআইএম। ত্রিপুরাকে তারা কোথায় নিয়ে গিয়েছিল সেটাও মানুষ অবগত রয়েছে, এবং তৎকালীন সরকারের সময় রাজ্যের বিরোধী দলগুলোর কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে সেটাও মানুষ জানে। কিন্তু বর্তমান শাসক দল তাদের ক্ষমা করে দিয়েছে। গ্রামাঞ্চলের মানুষ বিরোধী দলের সমর্থক হলে তাদের সমাজচ্যুত করার চেষ্টা হতো। এগুলো স্বীকার কংগ্রেসও হয়েছে। দীর্ঘ সময় তারা এগুলো করে ক্ষমতায় টিকে থাকতে পারলেও এখন তারা এগুলো আর রাজ্যে করতে পারবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রাজ্যে সিপিআইএম আমরা দেখেছি বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের অভিযোগগুলি করে আমাদের বিরুদ্ধে। এই রাজ্যকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিল তারা নতুন করে আর বলার অপেক্ষায় থাকে না। রাজ্যের মানুষ জানেন, দেখছেন। সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি করা হয়েছিল, হ্যাঁ ঠিক, আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু
কিন্তু আমরা কিন্তু ভুলে যাইনি সেকালে কি হয়েছিল, আমাদের কার্যকর্তাদের উপর, বিরোধী দলের যারা কর্মীরা ছিলেন তাদের উপর কি ধরনের ব্যবহার করা হয়েছে। গ্রামাঞ্চলে তো সমাজচ্যুত করার চেষ্টা করা হতো যারা বিরোধী দলের সমর্থক ছিল। আজকে যারা তাদের দোসর কংগ্রেসেরা, তারাও হয়তো ভুলে যাননি কিভাবে বিরোধী দলের কর্মীদের তারা সমাজচ্যুত করে দিত। এই ধরনের কোন পরিস্থিতি এই রাজ্যে নেই। সম্মেলন করার জায়গা চাইছেন, হ্যাঁ চাইতেই পারেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা গণতন্ত্র মানেন না সেটা আলাদা কথা, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে, কিন্তু জনগণের অধিকারকে খর্ব করে না। সরকারি কর্মকাণ্ড বাদ দিয়ে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষাকে বাদ দিয়ে নয়, এগুলির ঊর্ধ্বে না রাজনৈতিক দলের কর্মকাণ্ড। আমাদের দলেরও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সম্মেলন হয়, নির্দিষ্ট প্রথা মেনেই আমাদের এই কাজগুলি করা হয়। সরকারি স্থান ব্যবহার করতে গেলে, হল ব্যবহার করতে গেলে আবেদন করতে হয়, নাকচও করা হয়। এমন দৃষ্টান্ত বহু আছে আমাদের পার্টির ক্ষেত্রে। তাই বলে সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, পার্টির বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, আপনারা প্রথম এনে সম্মেলন করবেন। লোক যাই আছে যে আপনারা সেইভাবে করতে পারছেন না, সরকারকে আপনারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন আপনাদের ত্রুটি ঢাকতে, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, মানুষ এখন সবকিছু বুঝে। একটা সময় ছিল মানুষের জানার অধিকার সীমিত ছিল, এখন ঘরে বসেই মানুষ সমস্ত তথ্য জানতে পারে। দীর্ঘদিন বোকা বানিয়ে রেখেছেন বলে এখনো তা পারবেন এমনটা কিন্তু সম্ভব না। শান্তন টিভি। কৈলাসহরের মনু নদীর পাড়ে বাঁধ খুব শীঘ্রই সংস্কার করা ও পুনর্নির্মাণ করা এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করা হয়। কৈলাসহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় এদিন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। কৈলাসহরের মনু নদীর পাড়ে বাঁধ খুব শীঘ্রই সংস্কার করা ও পুনর্নির্মাণ করা এবং দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশে যে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ঊনকোটি জেলার কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করা হয়। কৈলাসহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় এদিন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। রাস্তা অবরোধের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। শনিবার সকাল 10টা থেকে এই রাস্তা অবরোধ শুরু হয়। এই অবরোধের ফলে রাস্তা দুপাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্যযাত্রী সহ পথচারীরা নাজেহাল। রাস্তা অবরোধস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার এবং কৈলাসহরের ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মজুদ রয়েছে।
অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা জানান, কৈলাসহর মহকুমায় মনু নদীর পাড়ের বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। খুব শীঘ্রই এই বাঁধ সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা না হলে আসন্ন বর্ষাকালে গোটা কৈলাসহর জলের নিচে তলিয়ে যাবে। তাছাড়া দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে বাংলাদেশ সরকার যেভাবে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তারও তীব্র সমালোচনা করেন। বিধায়ক আরও জানান যে আজ রাতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করে বলবেন যে খুব শীঘ্রই কৈলাসহরে এসে মনু নদীর পাড়ের বাঁধ পরিদর্শন করার জন্য এবং বাংলাদেশ সরকারের অবৈধ বাঁধ দেখে যাবার জন্য। মহোদয়কে আমি আহ্বান রাখবো, আপনার পদস্থ অফিসারদের নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঁধটা। উনি তো শুধু ফটো দেখেছেন, কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে। এবং এই যে বাঁধগুলা যে মেরামতের প্রয়োজন উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের দামটা, কারণ সাংঘাতিক ব্যাপার। এবং আজকে বাংলাদেশে যে এত উঁচা করে বাঁধ হচ্ছে যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে, এবং এখানে বাঁধ তো ভাঙবে, শুধু এখানে নয়। এবং সরকারের ব্যর্থতা, বাম আমলেও ব্যর্থ, রাম আমলেও ব্যর্থ। কারণ সেই কুমারঘাট থেকে কৈলাসহর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার বাঁধ, 100 কিলোমিটার বাঁধ, সেটা মেরামতের কোনো চিন্তাই করেনি। এবং এটা কিছু কন্ট্রাক্টরের কাছে, শাসক পার্টির কাছে কামধেনুতে পরিণত হয়েছে। যখন টাকার দরকার তখন এখানে বোল্ডার ফালানোর জন্য টেন্ডার করে এই বোল্ডার গুলা জলে নামা ফালানি মাত্র গলে যায়। এই তো কয়েকদিন আগে মশাউলিতে নদীর পারে বাঁধ, সেই বোল্ডার ফালানোর জন্য কয়েকশো বোল্ডার তৈরি হয়েছে। মায়েরা, ওইখানে মহিলারা, পুরুষরা পায়ে পায়ে ভেঙেছে সেই বোল্ডার গুলো। আপনারা সাংবাদিকরা মাধ্যমে আমরা দেখেছি। তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে কৈলাসহরের মাগুরুলি গ্রামে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানদের আক্রমণ করেছে এবং বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল তারও তীব্র নিন্দা জানানো হচ্ছে। শান্তন টিভি। ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানী আড়ালিয়া পঞ্চবটি বাজারে শুক্রবার গভীর রাতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। রাত্রে আনুমানিক 2টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরবর্তী সময় ছুটে আসে দমকলের আরও 2টি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে বাজারের 12টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত এক দোকানদার জানায়, দমকল বাহিনীর এক ইঞ্জিন প্রথমে এসেছে। যদি দমকল বাহিনীর বাকি 2টি ইঞ্জিনও প্রথমে আসতো তাহলে হয়তো আরও কয়েকটি দোকান আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হতো। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বুঝে উঠতে পারছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 40 থেকে 45 লক্ষ টাকা হবে বলে জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত পঞ্চবটি বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো সরজমিনে ঘুরে দেখার পর বলেন, তহসিলদার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। মহকুমা শাসক ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে যা যা সাহায্য সহযোগিতা করা যায় তা করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন পুনরায় ব্যবসা শুরু করতে পারে তার জন্য সহযোগিতা করা হবে। কাল রাত আনুমানিক আড়ালিয়া পঞ্চবটি বাজারে একটি অগ্নিকাণ্ড ঘটে। তাতে প্রায় 15-16 জন ব্যক্তি সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত। ক্ষতির পরিমাণ প্রায় 50-60 লক্ষ টাকা হবে। খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার ব্রিগেডে গাড়ি নিয়ে এসছে, অফিসার এসছেন, পুলিশ দপ্তরের লোকরা এসছেন। এবং আজকে সকালেও আমি যেটা শুনলাম বাজার কোনো সেক্রেটারি আছে, আমাদের এখানে ডেপুটি মেয়র মল্লিকা দাস দত্ত মহোদয়, উনি আমাকে ফোন করেছেন। আমাদের যিনি কর্পোরেটর এই ওয়ার্ডে উনি আমাকে ফোন করে জানিয়েছেন
আমাদের সরকারের পক্ষ থেকেও সঙ্গে সঙ্গে আমাদের আজকে সকালে এসডিএম সাহেব, ডিসিএম সাহেব এবং তহসিলদার এসডিএম তারা বাজারটা পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তারা নিরূপণ করার চেষ্টা করছেন। আশা করি সরকারের তরফ থেকে যতটা সহযোগিতা করা যায় বা এই বিষয়ে যতটা যেভাবে করা হয় সেভাবে আমাদের সরকার অনেক আন্তরিক চেষ্টা করবেন দ্রুততার সঙ্গে, এবং আমাদের অন্যজন থেকে কোনো রকম সহযোগিতা করা যায় কি না এটা আমরা ডেপুটি মেয়রকে আমি দায়িত্ব দিয়েছি, কথা বলবেন, বাজার কমিটির সঙ্গে বসবেন, বসে যেহেতু এটা সরকারি বাজার নয় সেক্ষেত্রে কিছুটা প্রতিদিন থাকতে পারে এবং মানুষের বিপদে আমাদের সরকার অবস্থান বললাম প্রথমে যে আন্তরিক আমরা চেষ্টা করব যে সরকারি চিন্তাভাবনার বাইরেও গিয়েও যাতে সরকারি সহযোগিতাগুলি পৌঁছানো যায়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজধানী আসাম রাইফেল ময়দানে হয় চূড়ান্ত প্রস্তুতি। এদিন মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। এবারের কুচকাওয়াজে আসাম রাইফেলস ময়দানে বেশ কয়েকটি প্লাটুন অংশগ্রহণ করবে। টিএসআর সহ রাজ্য পুলিশের প্লাটুন এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। রয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ড। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে আসাম রাইফেল ময়দান ও তার প্রবেশ পথ। এদিনের চূড়ান্ত কুচকাওয়াজের মহড়ায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। ध्यान देना है इस पे, बट ओवरऑल परेड बहुत अच्छा रहा है और बच्चों का परफॉर्मेंस भी बहुत बढ़िया था। सिर्फ ये ध्यान रखिएगा आप लोग भी कि हाथ खुद स्ट्रेट खूब बढ़िया ऊपर उठे और अदरवाइज सबों का दाहिने देख सामने देख ये सब बहुत अच्छा हुआ है। समन्वय भी अच्छा था, हम समीक्षा क्रम ये सब बढ़िया रहा। तो जो पॉइंट्स मैंने बताए उस पर ध्यान देंगे आप लोग। जब फाइनल पे आएंगे डेफिनेटली ड्रेस पे और टायर पे बहुत अच्छा ध्यान देंगे। जो पुरस्कार विजेता इधर से आ रहे हैं मंच के बाएं तरफ से फॉर दी रिसीविंग दी अवार्ड्स एंड द मेडल्स, उनको ध्यान देना है दैट उनकी कई बार उनकी प्रैक्टिस नहीं है तो वो जरूर करें अभी से लेकर 25-26 तक। वही 10 कदम आपकी फुल स्मार्टनेस और शो का इम्पोर्टेंस है। तो वो 10-15 कदम का जो आपका प्रैक्टिस अच्छा होना चाहिए। सामने आना, थम, सलूट, बहुत स्टिफनेस की जरूरत नहीं है। स्मार्ट सलूट होना चाहिए, हिलना नहीं रहना या सलूट कहीं नीचे कहीं ऊपर नहीं होना है। फाइनल प्रैक्टिस है, एक दिन करेंगे आप ठीक हो जाएगा। मोड अच्छा होना चाहिए वहाँ। ये सब क्योंकि पूरे मंच का, पूरे विजिटर्स का, चारों तरफ जो लोग हैं सबका उस समय आप पर ही नजर कीजिए, पूरा परेड आपको देगा। तो लिटिल बिट ऑफ प्रैक्टिस, पर्टिकुलरली वो जो सामने आके आप 5-7 कदम चलते हैं, हम राइडिंग एंड रिटर्निंग बैक। 14 বছরের নাবালিকার বিয়ে রুখে গিয়ে আক্রমণের মুখে পড়ল শিশু সুরক্ষা কমিশন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ। ঘটনা বিশালগড় মহকুমা কসবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে প্রশাসনের কাছে খবর আসে কসবা এলাকায় 14 বছরের নাবালিকার বিয়ে হচ্ছে। সে খবর পেয়ে প্রশাসনিক কর্মীরা সে বাড়িতে যায়। অভিযোগ, তারপরে একজন লাঠি নিয়ে প্রশাসনিক কর্মীদের তাড়া করে। পরে অবশ্য পুলিশের হম্বি তম্বি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে তারা। তারপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। প্রশাসনিক কর্মীরা জানান, তারা এদিন গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। অভিযোগ অনুযায়ী ঘটনার সত্যতা পান। তারপর নাবালিকা মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল থেকে আসার সময় এক ব্যক্তি তাঁদের লাঠি নিয়ে তাড়া করে। সে ব্যক্তির বিরুদ্ধে তারা থানায় মামলা দায়ের করবে বলে জানান। একটা খবর আসে যে কসবা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটা নাবালকের মেয়ের বিয়ে হইতেছিল। আজকে বিয়েটা ছিল, আমরা গিয়ে প্যান্ডেল পাইছি। তা আমরা সিডাব্লিউসি, চাইল্ড লাইন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, তারপরে ডিসি বিশালগড় একসঙ্গে জয়েন্টলি এবং বিশালগড় ওমেন পিএস একসঙ্গে যায়। আমরা ঢুকার সঙ্গে সঙ্গে দেখি যে মেয়েটাকে নিয়ে তারা পালিয়ে যাইতে আসছিল। তারপর আমরাও পেছনে পেছনে যাই। তার পেছনে আমরারে মারার লেগা একজন লোক বাঁশ নিয়ে গালিগালাজ করে প্রচণ্ডভাবে আমরা পেছনে ছুটার পরে আমরা মেয়েটারা আটকাই, ওই লোকটারও আটকাই, যদিও ওই লোকটা পালিয়ে জায়গা। তারপর তারা উদ্দেশ্য ছিল যে আমরা গেছিলাম যে আমরা কথাবার্তা করে বিয়েটা কি হইতেছে জানার জন্য, কিন্তু তারা এরকমভাবে সিনটা ক্রিয়েট করছে যে আমরা মারবো ওইরকম একটা পজিশন, বাঁশ লিয়ে দৌড়াইতেছে, গালিগালাজ। তো ওই লোকটা যদিও পালিয়ে যায়, কিন্তু ওইদিকের লোকটারা আমরা পেছনে লাগিয়ে দেয়। তারপর আমরা কথাবার্তা বলি, ডিসি বিশালগড় উনিও কথাবার্তা কয়া, ওমেন পিএসের যে এসআই সাহেব ছোটো ম্যাডাম উনিও কথাবার্তা কয়, আমরাও কথাবার্তা মেয়েটাকে
নিয়ে আসি, তখন আমরা মেয়েটাকে শেল্টারে রাখতেছি। পরবর্তীকালে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নেব যে কী করা যায় আর কি। এই রাত পোহালে রবিবার ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটিকে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায়ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে প্রস্তুতি। শনিবার সকালে গোমতী জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমা ও গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানায়, শনিবার সকাল ৯টায় উদয়পুর কেবিআই স্কুল মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহরা। এছাড়াও থাকবে গোমতী জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে শনিবার কেবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজের অন্তিম মহড়া। অন্তিম মহড়ায় উপলক্ষে গোমতী জেলার জেলাশাসক ও পুলিশ ছিলেন উপস্থিত। প্রত্যেকবারের মতো ২৬শে জানুয়ারির প্রিপারেশন চলছে। আমাদের ৬টা প্ল্যাটুন থাকবে। আমাদের এখানে এসপি সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, এসপি সাহেব সহ আমরা আছি। আমাদের আজকে লাস্ট প্রিপারেশন হয়েছিল, মানে যে আমরা যে প্যারেডটা করবো সেটা আমরা করতে যাচ্ছি। আর আগের বছর তুলনায় আমরা এবার ডগ করতে যাচ্ছি, যা এটা আকর্ষণীয় একটা বিষয় হবে। তাছাড়া আমাদের তো কালচার প্রোগ্রাম থাকবে, আমাদের স্কুল থেকে কলেজ থেকে আছে থাকবে। তারপরে আমাদের ২৬শে জানুয়ারি বিকালে আমাদের প্রোগ্রাম আছে। আমি আপনাদের থ্রু আমন্ত্রণ জানাতে চাইবো আমাদের যে পাবলিক যারা আছেন সবাইকে, যে আপনারা আসেন আর আপনারা আমাদের রিপাবলিককে উপভোগ করে করেন এখানে এসে। থ্যাংক ইউ। পণ্যবাহী অটো ও স্কুটি সংঘর্ষে গুরুতরভাবে আহত স্কুটি চালক। সাথে সাথে যতনবাড়ি ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালককে উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহত স্কুটি চালকের গুরুতর অবস্থা দেখে সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করেন। অপরদিকে ঘাতক অটো চালক অটো নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরবর্তী সময় নতুন বাজার থানার পুলিশ এই ঘাতক অটো চালককে আটক করে নতুন বাজার থানায় নিয়ে আসে। ছিল আমতুলির একটা অটো আর স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা ইঞ্জুর পার্টি পাইছি, ওখান থেকে রেস্কিউ করে নতুন হসপিটালে অ্যাডমিট করা। এটা হচ্ছে আমতুলি, একজনের পেশেন্ট রেস্কিউ করে আনছে। অবস্থা বেশিটা ভালো না। নামটা কি পুরা জানি, আমি ঠিক নামটা জানি না। এরা আমতুলি ধরে জায়গাটা। তেলিয়ামুড়া বন বিভাগের অন্তর্গত ইকো পার্ক সন্নিহিত এলাকা লেবু চাষের জন্য প্রসিদ্ধ। তবে সম্প্রতি বিভিন্ন জায়গার একটা অংশের জনজাতির সংশ্লিষ্ট লেবু চাষের এলাকা সরকার পাট্টা প্রদান করা হয়েছে, এমনটাই দাবি করেন হাওয়াই বাড়ি এলাকার জনৈক কৃষক। বেশ বড়সড় পরিমাণে লেবু বাগান ধ্বংস করে ফেলেছে, পাশাপাশি ৩ থেকে ৪ হাজার লেবু চুরি করে নিয়ে গেছে, এমনটাও অভিযোগ সামনে এসেছে। ২০ থেকে ৩৫ বছর ধরে আমরা লেবু চাষ করি। এটা কোন জায়গাটা? এইটা হলো বরমুড়া ইকো পার্কের লগে। জায়গাটা সুরেশ দেশের, এটা বন দপ্তর জায়গা। হ্যাঁ, তাহলে এইটাতে আমরা ৩০ থেকে ৩৫ বছর ধরে আমরা লেবু চাষ করে দেখাইতেছি। হঠাৎ করে তারা এই ট্রাইবেল আইসেরা কইছে তারা এটা তারা পাটা পাইছে। তো পাটা লগে কইছে এই কথা করার পর আমি প্রশ্ন করছি যে ভাই তোমরা যদি পাটা পাইয়া থাকো, কোঅর্ডিনেটর লোক থাকবো, মিডিয়া থাকবো, তহসিল থাকবো, তারা যদি নাইপিয়া দিয়া যা আমরা কোন বাজাইতাম না। তাহলে তারা এই কথার পরে মানছে না, না মানার পরে এই লেবু গাছগুলো সব কাটিয়া গেছে। প্রায় ৩০০ থেকে ৩৫০ গাছ আমার কাটিয়া লাগছে। লেবু প্রায় ৩ থেকে ৪ হাজার লেবু তারা পাইরাও লেগে গেছে। আমার কাছে একটা খবর আসছিল, এই কিছু দিকে একটা পাট্টা পাইছে, কিছু লোক আসছিল, কিন্তু আমি তো কোন জায়গায় এসেছে তো পার্কের রেজিস্ট্রি জাস্ট। তারপরে আমি তাদের কাছে প্রপার ডকুমেন্টস চাইছি, কিন্তু প্রপার কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না। তারপরে আমার কাছে আজকে নিয়ে আইবো, আজকে হরফ দিয়ে আইসে না, তারপরে আমি তাদের বাজার দিয়ে সরাই দিচ্ছি। কতজন ছিল? কতজন তো আমি দেখছি না, টোটালি ৭-৮ জন থাকবো। মানে বলছে তারা এই জায়গায় পাট্টা পাইছে, কিন্তু তাদের কাছে আমি প্রপার ডকুমেন্টস চাইছি, ডকুমেন্ট দিতে পারছে না। কবে পাট্টা পাইছে, কি পাট্টা পাইছে, এইসব জিনিস কিছু বুঝে না কবে পাইছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।